খায়রুল হকের যে জাজমেন্ট, এটাই তো আমি মনে করি এটা বাতিল। কারণ আপনার দেওয়ানি কার্যবিধি 152 ধারা অনুসারে উনি তো কোনো পরিবর্তন আনতে পারেন না আদার দ্যান ক্লারিক্যাল মিস্টেক। আওয়াল সাহেব কি আপনি এই কথাগুলো কি জনগণের সামনে বলেছেন? আপনি তো বলছেন না, আপনি তো শুধু বলছেন যে এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট। আপনি একটা সাংবিধানিক পদে থেকে আপনি কি এই কথা বলতে পারেন বিতর্কিত বিষয়? সেটা তো রাজনৈতিক নেতৃত্ব বুঝবে। তাহলে আপনার এটা বলা উচিত ছিল যে এটা রাজনৈতিকভাবে সকল দল একমতে আসতে পারে না। তাহলে আপনি বিতর্কিত বলেন কেন? আবার আপনি কিন্তু এটিও কিন্তু একটা আপত্তিকর কথা বলেছেন যে এ বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জাজমেন্ট হয়েছে। আওয়াল সাহেব, আপনি কি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা কি পড়েছেন? আপনি তো ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আইন সচিব ছিলেন। ফৌজদারি কার্যবিধি 369 এবং দেওয়ানি কার্যবিধি 152, আমাদের যে রিটটা হয়েছিল দেওয়ানি কার্যবিধির একদিনে হয়েছে। তাহলে দেওয়ানি কার্যবিধির 152 ধারা অনুসারে ওপেন কোর্টে কোনো জাজমেন্ট প্রনাউন্স করলে সেই জাজমেন্টের কোনো পরিবর্তন আনা যায় না। আপনার এবিএম খায়রুল হক সাহেব যে আপনার 16 মাস পরে এটা যে পরিবর্তন আনলো, এই বিষয়ে কি আপনি আইন সচিব থাকার সময় একটি কথা বলেছেন? আপনি বলেন নাই। আপনার শর্ট জাজমেন্ট যেটা দেওয়া হয়েছিল 10 মে 2011, খায়রুল হকের জাজমেন্ট এসেছে 16 মাস পরে। তার আগেই সরকার 30 জুন 2011 পার্লামেন্টে পঞ্চদশ সংশোধনী এনেছে। আপনি কি এই কথা বলেছেন? আপনি জনগণকে একটা ধোকা দিলেন। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট হয়েছে। সুপ্রিম কোর্টে যে অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছিল সেখানে শর্ট জাজমেন্টে 3টি অবজারভেশন ছিল। সেখানে বলা হয়েছিল ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট আরো 2 মেয়াদের জন্য চলতে পারে। এবং আরো একটি অবজারভেশন ছিল, তারা বলেছিল যে চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশনের বিচারকদেরকে এই প্রক্রিয়ার সাথে আনবে কিনা সেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে। এবং সেখানে আরো আরেকটি অবজারভেশন ছিল যে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার 42 দিন আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। এই যে 3টি অবজারভেশন, এই 3টি অবজারভেশন তো পরে 16 মাস পরে খায়রুল হক সাহেব এটা রাখে নাই। খায়রুল হকের যে জাজমেন্ট, এটাই তো আমি মনে করি এটা বাতিল। কারণ আপনার দেওয়ানি কার্যবিধি 152 ধারা অনুসারে উনি তো কোনো পরিবর্তন আনতে পারেন না আদার দ্যান ক্লারিক্যাল মিস্টেক। আওয়াল সাহেব কি আপনি এই কথাগুলো কি জনগণের সামনে বলেছেন? আপনি তো বলছেন না, আপনি তো শুধু বলছেন যে এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে। তারপরেও যে আমি খায়রুল হক সাহেবের জাজমেন্টও যদি আমি ধরি, তো খায়রুল হকের জাজমেন্ট তো এসেছে 16 মাস পরে। কিন্তু উনারও তো তার আগেই তো সংবিধানের সংশোধনী এনেছে। তো সংবিধানে যে সংশোধনী আনলেন, আপনি তো ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আইন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। আপনি কি জানেন অ্যাপিলেট ডিভিশনের জাজ, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, জনগণ, পার্লামেন্ট সবাই মানতে বাধ্য? এটা আমাদের সংবিধানের 111 ধারা। এবং এটা যে মানতে বাধ্য এবং আমাদের 152তে আইনের ডেফিনেশন দেওয়া আছে। তো তাহলে পার্লামেন্ট যে আইনটা করলো শর্ট জাজমেন্টের ইমিডিয়েট পরপর, তাহলে তো পার্লামেন্টের প্রত্যেকটা এমপি তো সংবিধানের 111 এবং 152 ধারা লঙ্ঘন করেছে। এই কথাগুলো তো আপনি বলছেন না। আপনি হুট করে আপনি ওই যে বলে ফেললেন যে এটা রাজনৈতিক বিতর্কিত বিষয়। এটি আপনার বলা ঠিক হয় না। আপনার এই চেয়ারে থেকে আপনার এটা বলা ঠিক হয় না। আমাদের যারা কুশীলব আছে, আমি কুশীলবদেরকে বলবো যে সংবিধানের 7-এর ক সাব ক্লজ 1টা একটু ভালো করে পড়বেন। আমি যেটা বলছি আক্ষরিক অর্থে বলছি, আমি আইনজ্ঞ হিসেবে বলছি, আপনাদের এগুলো কিন্তু সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং এই সংবিধানের লঙ্ঘনের কারণে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড। এখন 2014 বা 2018 এটা হয়তো একটু আগে ঘটে গেছে, কিন্তু আপনারা কিন্তু ইমিডিয়েট পাস্ট ইলেকশন কমিশন এবং ইমিডিয়েট পাস ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইমিডিয়েট পাস কিন্তু সেনাপ্রধান, ইমিডিয়েট পাস কিন্তু আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু সচিব। আমার বক্তব্য বা আমার আহ্বান থাকবে, আপনারা কিন্তু আইন অমান্য করেন। আইন অমান্য বলতে বোঝাচ্ছি যে আপনার অবৈধ আদেশ, আপনি কিন্তু অবৈধ আদেশ কিন্তু মানতে বাধ্য না। সেক্ষেত্রে আপনাদের পুলিশের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে পুলিশ আইন 1861 সেকশন 23-তে কিন্তু বলা হচ্ছে যে পুলিশ শুধুমাত্র আইনগত আদেশ বা বৈধ আদেশ মানবে। আমাদের পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন সেকশন 12-তে বলা হচ্ছে যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে এই জন্য কাউকে নির্যাতন করেছেন, সে মারা গিয়েছে অথবা সে নির্যাতিত হয়েছে, এখানে আইনে বলা হচ্ছে দিস ইজ অফ নো এক্সকিউজ। আমাদের সেনা আইন 1952-তে বলা হচ্ছে সৈন্যগণ তার কমান্ডারের শুধুমাত্র বৈধ আদেশ মানতে সে বাধ্য। আমাদের জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট 1850 সেকশন 1 এবং আমাদের ফৌজদারি কার্যবিধি 197 ধারায়, দুটা ধারাতে কিন্তু বলা হচ্ছে যে জুডিশিয়াল অফিসার কিন্তু তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবে এবং গুড ফেইথে কাজ যদি করেন, যদি বিচার কাজ করেন, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য না। এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা, এখানে সরকারি চাকরি আইন 28 ধারাতে বলা হচ্ছে যে আপনি শুধু সরকারের বৈধ আদেশ কিন্তু মানবেন। তো আমি মনে করি যে আপনাদের সময় এসেছে এই অবৈধ আদেশ বা বেআইনি আদেশ অমান্য করা এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করা। কারণ আপনি হয়তো এই কাজটি করছেন কিছু বেনিফিটের আশায়, আপনি কিন্তু এই কাজটি করছেন কিছু টাকা পয়সা 2 পয়সা কামানোর জন্য অথবা আপনার একটা পদোন্নতির আশায়।
কিন্তু আপনার এই পদোন্নতি বা এই 2 পয়সার জন্য আপনি জানেন না যে আপনি কত বড় ক্ষতি করছেন। একটা স্বাধীন দেশ হতে গেলে আপনার 3টা ইম্পর্টেন্ট জিনিস দরকার। একটা হচ্ছে সংবিধান, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে মানচিত্র। আমাদের যে সংবিধানের যে অবস্থা, আমাদের 2য় সংশোধনী 4র্থ সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানকে একবার তছনছ করা হয়েছে। 5ম সংশোধনী করে এটি পুরাপুরি আওয়ামী লীগের ওই যে ম্যানিফেস্টো যে বানানো হয়েছে। তার মানে আমাদের কিন্তু সংবিধান শেষ। এখন আসেন গণতন্ত্র। গণতন্ত্র দেখেন 2014 সালের কমিশন, 2018 সালের কমিশন এবং 2024-এর কমিশন। এই যে দেখেন আমাদের গণতন্ত্রটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। এখন বাকি আছে কি মানচিত্র। তা আপনি সংবিধান ধ্বংসন করলেন, গণতন্ত্র ধ্বংস করলেন, আপনি কি মানচিত্রটাও কি আপনি ধ্বংস করতে চাচ্ছেন? তাহলে আপনারা যারা কুশীলব আছে, সামান্য কিছু বেনিফিটের আশায়, কিছু পয়সার জন্য, কিছু পদোন্নতির আশায় আপনি কিন্তু পরবর্তী প্রজন্মকে, আপনাকে কিন্তু যুগ যুগ ধরে আপনি যে কাজগুলো করে যাচ্ছেন, এটা কিন্তু খেসারত আপনার ছেলে, আপনার মেয়ে, নাতি নাতনিকে পোয়াতে হবে। আপনার এই সামান্য টাকা কয়দিনই বা বাঁচবে? ইলেকশন কমিশন বা পুলিশের আইজি বা সেনাপ্রধান বা সচিব, তাদের বয়স তো 60 থেকে 62 বছর বয়স, কয়দিনই বাঁচবে? হায়েস্ট নাই 5 বছর, নাই 10 বছর, নাইলে 15 বছর, এর ওই যে বেশি তো না। আমার বক্তব্য বা আমার এই ভিডিও যারা শুনছেন, বিশেষ করে কুশীলব যারা শুনছেন, তারা অবশ্যই 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 আমার কথাগুলো অর্থ আপনারা বোঝার চেষ্টা করেন এবং আপনারা জনগণের পক্ষ নেন। ধন্যবাদ।